নমস্কার বন্ধুরা, আজ তিন কন্যার পিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবনে যে কি পরিমাণ দুঃখ, কষ্ট, অপমান, ব্যঙ্গ, বিদ্রূপ সহ্য করতে হয়েছিল তাই নিয়ে আলোচনা করব। জানি সকলেরই জানা। আজকের আলোচনায় কবি একজন স্নেহবৎসল, দরদি তিন কন্যার পিতা এবং জামাইদের দ্বারা নির্যাতিত এক অসহায় শ্বশুর। শুরু করছি। কবির ছিল তিন কন্যা, বেলা, মীরা ও রেণুকা। কবির বড় কন্যা ছিল বেলা। কবি তার বড় কন্যা বেলার বিবাহ স্থির করেন তার দ্বিগুণ বয়সী পাত্রের সাথে। পাত্র ছিল কবি বিহারীলাল চক্রবর্তীর পুত্র শরৎ চক্রবর্তী। এই পাত্র কবিপত্নী মৃণালিনী দেবীর থেকেও বয়সে ছিল 4 বছরের বড়। পাত্র বিয়েতে 20,000 টাকা দাবি করেন। তখন 1901 সাল। কবি বিহারীলাল চক্রবর্তীও জীবিত ছিলেন না, আর কবির পক্ষেও তখন 20,000 টাকা পণ দেওয়া একটা অসম্ভব ব্যাপার ছিল। দর কষাকষিতে 20,000 টাকা 10,000-এ নেমে আসে। পাত্র ভাবল, না জানি ঠকেই গেলাম। পাত্র নতুন আবদার হলো, তাকে বিলেতে ব্যারিস্টারি পড়তে পাঠাতে হবে। কবি তাতেই সম্মত হন এবং শরৎ চক্রবর্তী তার পড়াশোনা অসম্পূর্ণ রেখে দেশে ফিরে আসেন এবং কবিগৃহে ঘর জামাই রূপে থাকতে শুরু করেন। পরে কবিগৃহে দুই জামাইয়ের মধ্যে মতবিরোধ হওয়ায় শরৎ চক্রবর্তী তার পত্নী বেলাকে নিয়ে অন্যত্র বসবাস শুরু করেন। সে সময় 1918 সাল। কবির মেয়ে বেলা যক্ষা রোগে আক্রান্ত হন। তার স্বামী তার চিকিৎসার ভার নিতে রাজি হলেন না। কবিকে সে ভার নিতে হয়। কবি তখন রোজ তার মেয়ে বেলাকে দেখতে গাড়ি করে যেতেন। বেলা তার বাবার হাত ধরে বিছানায় বসে থাকত, গল্প শোনার আবদার করত। কবি শোনাতেন। একদিন বেলাকে দেখতে গিয়েছেন। তখন শরৎ চক্রবর্তী তার দুর্বিনীত জামাই টেবিলের উপর পা তুলে সিগারেট খেতে খেতে কবিকে ব্যঙ্গ বিদ্রূপ করছেন। কবিকন্যা বেলা তাই দেখে খুব মানসিক কষ্ট পেত। কবি নীরবে সব সহ্য করতেন। একদিন বেলাকে দেখতে গিয়ে মাঝপথে শুনলেন সে মারা গেছে। মেয়েকে শেষ দেখা না দেখেই কবি বাড়ি ফিরে এলেন। কবিপুত্র রথীন্দ্রনাথ লিখেছেন, বাড়িতে এসে তিনি কাউকে বুঝতে দিলেন না কি শোকে, কি অপমানে, কি অসহ্য বেদনার মধ্যে তিনি সন্তানকে হারিয়েছেন। কবির ছোট কন্যা হল মীরা। কবি মীরার বিবাহ স্থির করেন নগেন্দ্রনাথের সাথে। এই নগেন্দ্রনাথকেও বিলাতে কৃষি বিজ্ঞানী করার জন্য কবিকে পাঠাতে হয় এবং তার খরচ বাবদ প্রতি মাসে কবিকেই 500 টাকা পাঠাতে হতো। আর এই নগেন্দ্রনাথ চিঠি লিখে লিখে আরও টাকা চাইতেন। একবার প্রত্যুত্তরে কবি লিখলেন, জমিদারি থেকে পাওয়া পুরো টাকাই তো তোমায় পাঠাই। এই জামাইও তার পড়াশোনা অসম্পূর্ণ রেখে দেশে ফিরে আসেন এবং কবিগৃহে ঘর জামাই রূপে অবস্থান করতেন। এই জামাই কবিকন্যাকে খুবই নির্যাতন করতেন। তার বর্বর আচরণে মীরা আতঙ্কগ্রস্ত হয়ে উঠত।
কবি ভাবতেন তারই চাপিয়ে দেওয়া সম্পর্ক ছেড়ে তার কন্যা মীরার জীবন ছারখার হয়ে যাচ্ছে। কবি মানসিক কষ্ট পেতেন। নগেন্দ্রনাথের দুর্দাম বর্বরতায় আতঙ্কগ্রস্ত মীরা স্বামীকে ভালোবাসতে পারতেন না। এমনই এক শোচনীয় উপলব্ধির মধ্যে কবি লিখেছিলেন, বিয়ের রাতে মীরা যখন নাবার ঘরে ঢুকেছিল তখন একটি গোখরো সাপ ফস করে উঠেছিল। আজ মনে হয় সেই সাপ যদি তখনই ওকে কাটত তাহলে ও পরিত্রাণ পেত। একজন পিতা কত গভীর দুঃখ পেলে তার এমন উপলব্ধি হয়। পরবর্তীতে নগেন্দ্র মীরার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কবির দ্বিতীয় মেয়ে হল রেণুকা, ছটফটে প্রাণবন্ত জেদি মেয়ে, স্বল্পায়ু। মাত্র 12 বছর বয়সে তিনি যক্ষা রোগে প্রাণ হারান। কবি এই রেণুকার বিবাহ স্থির করেন মাত্র 10 বছর বয়সে 3 দিনের প্রস্তুতিতে। পাত্র সত্যেন্দ্রনাথ গরিব, লোভী, কিন্তু কবি কিছুই ধরতে পারতেন না। সত্যেন্দ্রনাথ এক উপযুক্ত শ্বশুরের সন্ধান করছিলেন। তার শখ বিলেতে ডাক্তারি পড়বার। কবি বিলেতে তার থাকা, খাওয়া, পড়ার সমস্ত খরচ বহন করতেন এবং জামাতার মাতা তাকে দেশে প্রতি মাসে 50 টাকা মাসোহারা দিতেন। কবিকন্যা রেণুকা যখন অসুস্থ যক্ষা রোগে, তখন এই সত্যেন্দ্রনাথও রেণুকাকে ফেলে পশ্চিমে বেড়াতে চলে যান। কবির সমস্ত জামাই ঘর জামাই রূপেই ছিলেন। সকলকেই কবি অনিচ্ছা সত্ত্বেও বিদেশে পাঠিয়েছেন, অথচ কেউই প্রতিষ্ঠিত হতে পারেননি। সকলেই দেশে ফিরে এসেছেন। তার কন্যা রেণুকার মৃত্যুর পরও কবির দায়িত্ব কিছুমাত্র কমেনি। কবি সত্যেন্দ্রনাথের জন্য ডিসপেন্সারি খুলে দেন অনেক টাকা খরচ করে, এবং তার পুনর্বিবাহও দেন। জীবনে যত দুঃখ কবি বহন করেছেন তা পৃথিবীর আর কোনো কবি বহন করেছেন বলে জানা নেই। শোক কতটা গভীর হলে কবির কলমে ফুটে ওঠে, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আজ এখানে শেষ করছি। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। নমস্কার, পরবর্তীতে আবার দেখা হবে।